এই মুহূর্তে কংগ্রেসের জন্য প্রয়োজন নেতৃত্বের প্রথম কথা হলো প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর পক্ষে সম্ভব নয়। রাহুল গান্ধীর ধর্মনিরপেক্ষতা মতবাদ কিন্তু এখন ঝিমিয়ে গেছে এবং প্রয়োজনে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে ভারতের যে এখন যে আন্দোলনটা চলছে, সে আন্দোলনটা মূলত কার? ককরোচ জনতা পার্টি এবং তাদের কিছু সুস্পষ্ট দাবি দেওয়া ছিল। এই দাবি দেওয়ার মধ্যে একটি দাবি, চারটির মধ্যে একটি ছিল কি, ভারতের সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি তাদের অবসর গ্রহণের পরে তাদেরকে কোনো সরকারি কোনো কাজে নিয়োগ করা যাবে না বা কোনো পদ দেওয়া যাবে না, এবং এটা একটা সময় পর্যন্ত নির্ধারিত। এতে করে হবে কি, তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে। তা না হলে পদ পদবীর লোভে তারা অনেক সময় এমন কিছু কাজকর্ম করে বসেন, জনগণের বিরুদ্ধে চলে যায়, সরকারের পক্ষে চলে যায়। ১ নম্বর দাবি ছিল। ২ নম্বর দাবি ছিল, কোনো এমপি বা সদস্য, লোকসভা বা রাজ্য যেটাই হোক না কেন, যে পদেরই হোক, এমএলএ হোক, তারা যদি দল পরিবর্তন করে তাহলে ১২ বছর পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবে না। ৩য় দফা ছিল, শিক্ষা ব্যবস্থা নিয়ে সংসদে আলোচনা করতে হবে ব্যাপক সংস্কারের জন্য। এবং ৪ নম্বর ছিল, শিক্ষামন্ত্রীকে ক্ষমা চেতে হবে। এই নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেটা হয়েছে, ক্ষমা চেতে হবে। অর্থাৎ পুরো জিনিসটা হচ্ছে কিন্তু একটা সংস্কার প্রক্রিয়ার কথা বলছে। এরপরে কংগ্রেস কি করল? কংগ্রেস তো একটা দাবি দিল, প্রথম থেকে দাবি ছিল একটা তাদের। তারাও কিন্তু কি দাবি দিল? তারাও বলল সংসদে আলোচনা করতে হবে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং ওই প্রশ্নপত্র ফাঁস হলো, এগুলো নিয়ে আলোচনা তারা চাচ্ছে। এবং তাদেরও মোটামুটি ছিল ওই শিক্ষাভিত্তিক, সংস্কার ভিত্তিক। কিন্তু হঠাৎ করে দেখা গেল কংগ্রেসের সভাপতি, যেটা মল্লী অর্জুন খার্গে, তার জন্মদিন, 84 জন্মদিনে তার বাসায়, যেটাকে বলা হয় রাজাজি মার্গ, দিল্লিতে তার জন্ম উৎসব হচ্ছিল। মধ্যাহ্নভোজে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে কংগ্রেসের রাহুল গান্ধী গিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী গিয়েছেন, আরও এমপিরা গিয়েছে, যারা ছিলেন সবাই গিয়েছেন সেখানে। এবং সেখানে জয়েন হওয়ার পরে হঠাৎ করে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা তারা পরিবর্তন করলো, কেন পুলিশের হয়রানি হতে পারে। এরপরে তারা হঠাৎ করে কি করলো, ওই রাজাজি মার্গ থেকে তারা চলে গেল লোক কল্যাণ মার্গ, অর্থাৎ নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে তারা রওনা দিল। দিয়ে তারা কিছুদূর যেয়ে তারা পুলিশের ব্যারিকেড পড়ে গেল কিন্তু। এবং সেখান থেকে হঠাৎ করে তারা একটা স্লোগানের আওয়াজ তুলল। আওয়াজটা কি ছিল? নরেন্দ্র মোদী, অমিত শাহের পদত্যাগ চাই। পুরো জিনিসটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল। কিন্তু এই যে কংগ্রেসের রাজনীতি এবং রাজনীতির যে ভুল, এটা ছিল একটা মারাত্মক ভুল। একটা অরাজনৈতিক দাবি দেওয়াকে যারা বলতেছে যে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করবেন সে, এবং ক্ষমা চেতে বলেছেন, এবং শিক্ষা সংস্কার চাচ্ছেন, পার্লামেন্ট আলোচনা চাচ্ছেন, কংগ্রেসও চাচ্ছেন। ঠিক এরকম একটা পর্যায়ে এসে যখন নরেন্দ্র মোদী অমিত শাহ পদত্যাগ চেয়ে বসলো, বিষয়টি কিন্তু সরকার ভালোভাবে নেয়নি। রাহুল গান্ধী, প্রিয়া গান্ধীর সাথে অনেকেই কিন্তু আটক করা হলো। এবং একটা সময় কিন্তু সোনিয়া গান্ধী থানায় গেলেন, থানায় যাওয়ার পর তিনি বসে রইলেন, এবং ২-৩ ঘন্টা পরে তাদের মুক্ত করে দেওয়া হলো। সোনিয়া গান্ধী চলে আসলেন। পুরো ব্যাপারটা কি দেখছেন? একটা সংস্কার আন্দোলন, দাবি দাব আন্দোলন, সেটাকে কংগ্রেস হঠাৎ করে নিয়ে গেল রাজনীতিক নিয়ে গেল। এই হঠকারী সিদ্ধান্ত কিন্তু কংগ্রেসের জন্য অতীত ভালো হয়নি, এখনো ভালো হবে না। আমি বারবার কিন্তু বিভিন্ন টক শোতে একটা কথা বলেছি, যে কংগ্রেসের প্রধান সমস্যা হচ্ছে নেতৃত্বের সমস্যা। এখন যিনি নেতৃত্বে আছেন, মল্লিকার্জুন খার্গে, ভালো ভালো কথাবার্তা বলেন, নলেজ রাখেন, সবই ঠিক আছে। কিন্তু কংগ্রেসের জন্য এখন প্রয়োজন ছিল এমন একটা নেতা যাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে এবং পছন্দ করবে। এবং এখানে একজনই ছিলেন, সেটা সোনিয়া গান্ধী। এই সোনিয়া গান্ধী সেটা হলো প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু কখনো আসতে পারেন নাই, তার প্রধান বাধা ছিল তার মা। তার মা কখনো রাহুল গান্ধীকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নেত্রী আনতে চাননি।
কিন্তু সময়ের প্রেক্ষাপটে একসময় প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসলেন, তিনিও লোকসভা সদস্য হলেন এবং বেশ তার পরিচিতি। এখন মনে হচ্ছে যদি কংগ্রেসকে আরো সামনে দিকে আগে নিতে চান, তারপরে দেখতে হবে কখন কিভাবে রাজনীতির স্লোগানটা সামনে আসবে। অসময়ে কিন্তু হয় না, সময়ের 1 পোর অসময়ে 10 পোর। আর অসময়ে যদি কোনো কিছু করা হয় তার নেতিবাচক রেজাল্ট নিয়ে আসে। হয়তো একটা সময়, যেহেতু নরেন্দ্র মোদী বলেছেন তিনি সবকিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, হয়তো সংসদে আলোচনা হবে, শিক্ষামন্ত্রী হয়তো ক্ষমা চাবে, সবই হবে, কিন্তু তাতে করে কিন্তু কংগ্রেসের যে দাবি, এখন যে দাবি, 1 দফা দাবি, সেটা কিন্তু পূরণ হবে না। সুতরাং কংগ্রেসকে ভবিষ্যতে আরো সতর্ক, আরো সচেতন হবে, কারণ নরেন্দ্র মোদীর মতন একজন নেতা যিনি গেড়ে বসেছেন হিন্দু জাতীয়তাবাদের তকমা দিয়ে, এবং তাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে ভারতের ইতিহাসে বিখ্যাত সেই চাণক্যর কথা যা সবাই জানেন, সেই চাণক্য দর্শনে নরেন্দ্র মোদী, অমিত শাহ একেবারে বলতে পারেন তারা হৃষ্টপুষ্ট। তাদের সামনে কোনো নীতি কথা নাই, কোনো আদর্শ নাই, তার লক্ষ্য একটাই, যে কোনোভাবেই ক্ষমতা টিকে থাকা, হিন্দুত্ব বাদ দিয়ে ভারতকে হিন্দু সাম্রাজ্য পরিণত করা, বৃহত্তর ভারত কর্মকাণ্ড করা। এই দর্শনের সাথে কিন্তু পেরে ওঠা, তিনি নিজেও কিন্তু ভারতের ভিতরে একটা ক্যারিসমেটিক লিডারশিপের ইমেজ তিনি সৃষ্টি করতে পারেন। সুতরাং সরাসরি বলা যায় আমরা বাংলাদেশে বাস করি, ভারত প্রতিবেশী দেশ, কিন্তু প্রতি মুহূর্ত প্রতিনিয়তই তাদের কর্মকাণ্ড কোনো না কোনোভাবে আমাদের প্রভাব বিস্তার করে। সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে পরবর্তী সভাপতি নিয়োগ করা হোক কংগ্রেসের, এখানে সোনিয়া গান্ধীর সম্মতি চলে আসুক, পাশাপাশি কি করা যায়, কোন দাবিটা কখন আনা যাবে, সেই প্রেক্ষাপটে সামনে কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ এরা কিন্তু সোজা লোক না, এদের পিছনে রয়ে গেছে RSS, হিন্দু জাতীয়তাবাদ। মমতা ব্যানার্জিরে কিভাবে জিরো করে দিল, একেবারে হিরো থেকে জিরো হয়ে গেল। লক্ষ্য রাখতে হবে অনেক প্রদেশে তারা করতেছে। রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে একমত হয়ে যেতে হবে নেতৃত্বের প্রশ্নে, এবং যখন তখন যে কোনো বিষয়ে রাজনীতিকরণ করা যাবে, তাহলে কি হবে, বুমেরাং হয়ে যাবে। ধন্যবাদ।